নমস্কার, আমি রূপসী হালদার। আমি একটু ভালোবাসি তোকে লিখিত রয়েছেন সালমা চৌধুরী। প্রপোজ পার্ট। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃদয়ের পিণ্ডনের দিকবিদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনের ছবিটা। গত 2 বছর জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগে আছে। মনা মেঘেদের বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি কিনে এনেছে। মনা আসতে মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় রিং রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রাণ সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিয়েছে। খুব ভালো না পারলেও বন্যা টুকি রেখে শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসব পাত্তা দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে, আর তোর ভাই আমাকে কল দিবেই। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথমে ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো। বড় ভাইও তো তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ের প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তাকেও এইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলতে এটা করতে, ভাইয়া বলে ওটা করতে, ওটা বারণ করে করতে। ভাইয়াকে বলে দেখো, হয়তো মুখে ফুসকে বলে ফেলেন, তবে বুঝতে পড়ে কথা কাটিয়ে বসেন। বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজের ফ্রেন্ডদের বিষয়ে বলেছিলি, ওই সবগুলো বিষয়ে আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়ে সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়ের ফোনে ওনাকে যেভাবে ঝেড়েছে তুই বিশ্বাস করবি না। ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল, তারপরে উনি একটা টু শব্দ পর্যন্ত করেনি। সেদিন শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার ওপরে পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখে টান ছিল না। ওনার সাথে কথা বলতে বলতে যখন জানি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলেছে? আমি প্রথমে উনিকে জিজ্ঞাসা করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিল? উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞাসা করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এই উত্তরেও হ্যাঁ বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকে মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞাসা করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন উনি অনেক আগের থেকেই সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বর্ণা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমি চিৎকার করেছিলাম, রাগে কটমট করে বলেছিলাম, আপনি সব কিছু জানার পরও মেঘকে এত কষ্ট দিয়েছিলেন কেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরেও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছেন উনি আবির ভাইয়ার কথার ওপর কিছু বলতে পারবেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি মুখ ফুসফিয়ে বলে ফেলেছিলাম, আবির ভাইয়ের যদি বিন্দুমাত্র মানুষত্ব বোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলেছেন, তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বোনুকে যতটা ভালোবাসে, আর বোনুর ব্যাপারে যে পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? মনা মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্সে জীবন কাটিয়েছিস,
সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যানিং। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছে। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো, ঠিক। কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়াই থাকতেন। শুধু তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ফিরেছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল, আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বর্ণা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারোর নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রেসিং রুম ফাঁকার সাথে সাথে দেখে বন্যার মেঘ চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘের আব্বু আজ বাসায় আছে। মেয়ে এত সেজে গুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখখানিক প্রশ্ন করে বসতেন। মুহূর্তেই তানবীর আবির সবাইকে ছেড়ে একসাথে জায়গায় করতেন। এই ভয়ে লুকিয়ে বের হয়েছে তারা। বাসা থেকে বেরিয়ে দুজনেই দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ যাচ্ছে পার্কে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতেই মেঘের অনেকটা সময় লেগেছে। আজ অফিস ডে থাকে, পার্ক খুব বেশি মানুষের ভিড় নেই। আবার এক ফাঁকে এবারে তাকাচ্ছেও। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব প্রচেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলো। পার্ক পর্যন্ত আস্তে আস্তে সাহসের ছুটে পটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিক রাঙার ওষ্ঠদ্বয় তীর তীর করে কাঁপছে। আকস্মাৎ বর্ণার কল এসেছে। কল রিসিভ করতে বর্ণা বলল, আবির ভাইয়া কল দিয়েছিল। সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমনই কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হবার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন আবিরকে কল দিতেই পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটাই হেলে পড়েছে। পলবৃত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে সে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবির নাম্বারে কল দিল। হাঁটু পর্যন্ত হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। আকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছা চোখে লাগতে মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্মনিতে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখে চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসলো। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের ওপর পাঞ্জাবিতে ঝুলানো। চোখ দেখে বোঝা যাচ্ছে বাইক থেকে নেমেই হাতেই ঠিক করেছে। ঠোঁটে লেগে থাকা মায়াবী হাসি। আবির এক মুহূর্তে দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো, তুই আমার মন পিঞ্জরের নিপট অপরিমিতে থাকা এক অন্তশীল ক্ষীণতা, অনুভূতির রাজ্যে তৃষ্ণাত কাব্য, এলোকেশির এলো চুল, উতাল উদাধীর তরঙ্গে নেয় কুহকিনী হাসি, প্রণয়নী নিখুঁত আত্মতা, মৃগনয়নের মতো বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে ফেলেছি নিজেকে। তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা, অপ্রিয় নীলম্বরের অসীমত্ব, ছাউনো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয় রাজ্যে রানী হবি? মেঘ দুই হাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়ে আছে। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2 থেকে 4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে।
আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া প্রশান্তির প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে, হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথা রাজকুমার হতে চাই না, শুধু তোর মনে রাজকুমার হতে চাই। উইল বি মাই কুইন। মেঘ কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা গণ্ডে হুঁকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দেম টু আনাদার গার্ল, ওয়েল আই। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার আর আপনি সহ আপনার রাজ্য আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতেও পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘের আগে ফুসফুস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকিয়ে মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক, জোরালো হৃদস্পন্দনের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। আনমনে হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতে মুগ্ধময় মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগে বলে দিব, প্লিজ খালা আমার দিকে তাকাবেন না। আমার ঘরে পরীর মতো একটা বউ আছে, বউটা যেমন কিউট তেমনই হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে বুক মন দুরু করছে, বারবার কানে বাজছে, আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের দিকে চোখ থেকে সরিয়ে নিচ্ছে। এর আগেই তবুও বক্ষস্পন্দনে ইতস্তত কাটছে না। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে আনমনে কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার ওপর অধিকার সবচেয়ে বেশি শুধু তোরই থাকবে, তুই যখন যা বলবি তাই হবে, খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিকে অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজাগে রয়েছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করে গলা দিয়ে কোনো কথা বের করতে পারছে না, যেন আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায় সে। আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথায় কোনো প্রতিউত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনে এনেছি, সেজে গুজে এসেছি, আর আপনি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের দুপাশের বেঞ্চে হাত রাখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁকিতে তাকে নীরের কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুন্দর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টা তছনছ করে দিয়েছেন। তবু আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? মেঘ নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত করে জানালো, আমি এখানে এসেছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখে সন্দেহ হয়েছিল, তানভীরকে কল দিয়েছিলাম, কিন্তু ফোনও রিসিভ করছে না। 2 থেকে 3 বার ফোন দিয়েছি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গিয়েছিল। তানভীরকে কল দিতে দিতে অতবার জানতে পারলাম যে আমার সন্দেহই ঠিক ছিল। তানভীর বন্যাকে বলে ফেলেছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনেছিলেন, আর আপনি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত ছিলাম। আপনি এখানে বসেছিলেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আস্তে আস্তে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিইনি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না, মনে রাখবেন আবিরের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সব কিছু করতে পারে। খানবাড়ির চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে
আপনি এখানে বসে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলতো, বললেই হলো, মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আপনার ডান পাশে কিছুটা দূরে কালো টি শার্ট পরা ছেলেটাকে দেখো। তার পেছন দিকে কফি কালার শার্টের ছেলে, ওইদিকে বসা বাইকের ছেলেটা দেখা যাচ্ছে। মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রুকুচকে প্রশ্ন করলো, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো চেয়ে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে, কীভাবে সম্ভব? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তারা এখানে কেন এসেছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে তার জন্য। তাই বলে তিনজন? আর ওনারা আপনার কি হয়? দুজন ছোট ভাই, একজন ফ্রেন্ড, তিনজনের বাসা কাছাকাছি। তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আপনার আশেপাশে না থাকে। এসে দেখি তিনজনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। আবির ব্রেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পড়াতে পড়াতে বলল, আর আপনার জন্য আমার সব পরিকল্পনা নষ্ট হতে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ ফুলগুলো দেন আমাকে। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শক্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আকস্মাতের মতো তাকে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রত্যুত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনলো কিনা কে জানে। কয়েকটা পিচি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে দিয়ে যেতে বলল। তারপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নির্দোষে পথে ছুটল দুজন। মেঘ দুইবার জিজ্ঞাসা করেছে, কিন্তু আবির তেমন কিছু বলছে না। সন্ধে হয়ে গেছে। মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠল, ম্যাম। জি? এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের দু হাত এনে নিজের পেটের উপর রেখে রাজবাড়ি কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আর মনে হেসে আবিরের গা ঘেঁষে বসল। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবার বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা দিয়ে বাইক থামলো একটি আশেপাশে কোনো দোকান নেই, বাড়িঘরও নেই, একদম কোলাহলশূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পরে বুঝবেন, প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে। একে অপরিচিত জায়গা, তার উপর আশেপাশে মানুষ নেই তেমন। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির এক পলক দেখে মেঘকে, তারপর মেঘের চোখ দুটো বেঁধে দিল সঙ্গে সঙ্গে। মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃদস্পন্দনের শব্দ শুনছে। 2 থেকে 3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতে মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে রইল। এটা একটা বাসা, যার গেটের উপর লেখা স্প্যারোস ড্রিম হাউস। আবির অনুচ্চস্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। আকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো, বলি তোমায় না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বল, কি বলতে চাও? সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটি শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলা যায়? দরজা খোলা মাত্র মেঘের চোখ পড়ে ড্রয়িং রুমে থাকা বিশাল আকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়া আছে। সিঁড়ির ওপর ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো একটা রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজনেই দুজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুভূতি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘোরাতেই এমন আরও কয়েকটা ছবি চোখে পড়ল। দেওয়ালে ছবি লাগানো। এটা খানবাড়ির কেউই তেমন পছন্দ করে না, তাই এর শখেও না। কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করে না তারা। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর কত ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলোর প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির আনমন কণ্ঠে বলল,
চিন্তা করিস না, ছবিগুলো ছড়িয়ে দেব। এগুলো শুধু স্পেশালের জন্য, দিনের জন্যই করেছিলাম। ছবিগুলোর দিকে দেখে মেঘের দৃষ্টি সরল। আবির মেঘের হাতটা আরো শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক, এই জীবনে সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ। মেঘ এক হাতে আবিরে দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে থাকে। অনুভব করলো সাউন্ড বক্সে তখন গান বাজছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছাড়ায়। ওদেরই সেই ভালোবাসা এ মনে আজ পেয়েছে ঠাই। জড়াবো আদরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে এগোতেই সিঁড়ির ওপরে প্রায় 2 থেকে 30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল, ওয়েলকাম টু ইউর ড্রিম হাউস ম্যাডাম। আকস্মাৎ ঘটনায় মেঘ কিছুটা ভরকালো। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চেনে, তবে বেশিরভাগই আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনে রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াদের খুঁজল, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতরে চলমান অস্থিরতা আর এখনও বেশি কাজ করছে। আবিরের হাতে হাত রেখে সেই ফুলগুলো দিয়ে সিঁড়ির পাশে রেখে আকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতে আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশ চুম্বি লজ্জা আর ইতস্তত মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে আরও পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠ বলল, মিরাজ, সবার খাবারের ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেওয়া সিদ্ধান্তে আবির সব কিছু এলোমেলো হয়ে গেছে। না পারতেছিল মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের নিয়ে সব কিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পরক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় লালিত ধৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গালে। আবির ছাদের দরজার পাশে এসে দাঁড়ালো। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিটি করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আক্ষি যুগল প্রশস্ত হয়ে গেল। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সব কিছু। রাকিব এগিয়ে এসে মৃদুস্বরে হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি কথায় লজ্জা পাবে সেটাই বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিতে পারছিস কেন তোরা? হ্যাঁ, ওহো, আমরা কিছু বললি লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? হ্যাঁ। আবিরের চোখ রাঙিয়ে পরপরে মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে এখন গান বারবার করে বাজছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হলো। লাইটিং করা নিজের ইংরেজি নামটা দেখতে পেল, ম্যারিমি। মেঘ দুহাতে মুখ চিপে ধরে সে লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও 4 থেকে 5 জন বেস্ট ফ্রেন্ড যারা এখানে তারা উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে যেমন করে সাজানো, যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার অবিচ্ছন্ন হৃদয়ে অস্ফুট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি পুনরায় নিষাক্ত কণ্ঠে বলল, উইল বি মাই সোলমেট। মেঘ আবেগময় কণ্ঠে ঝটফট বলল, ইয়েস। আশপাশের রাকিব, রাসেলের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়া আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবিরের হাত বাড়াতেই মেঘ নিচে ডান হাতটা আবিরের হাতের ওপর রাখলো। আবির হাত ছড়িয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী স্বরে খুব যত্নে নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতে আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিরাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল, ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেই জন্যই আজ ডান হাতে বাড়িয়েছিল। আবির আংটিটি পরিয়ে মেঘের হাতে চুমো খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ে সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধালো, আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকে কথা জানতেন না? জানতাম, আর জানতে বলে বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কথাটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষের মুখে থেকে একটা টু শব্দ বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শুধালো, এখন কি আতশবাজি ফোটাতে পারি? আবির ঘাটকাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা শক্ত করে ধরে মৃদুস্বরে বলল, আংটিটা পছন্দ হয়নি? আংটির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেওয়া প্রতিটি জিনিসই আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, এটা একটু দেখে তো নে। মেঘ আবার আংটিটার দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় নয়, না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে এ লেখা। আবির শান্ত কণ্ঠে বলল, আংটিটা সবসময় হাতে রাখবি। মেঘ আকস্মাৎ আংটিতে চুমু খেয়ে বসে উঠল। আমি আংটিটা কখনোই খুলব না। মেঘের কাণ্ড দেখে আবিরের ঠোঁটে চাপা হাসি দেখা গেল। রাকিবরা ছাদের অন্য পাশে দিয়ে আতশবাজি ফোটাচ্ছে। বাজে শব্দে মেঘ সেদিকে তাকে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফোটাবো। ওকে। মেঘ দুটা ফোটানোর চেষ্টা করেছে, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের হৈহুল্লোড় দেখছে আর হাসছে। এখন আরও অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক হেসে বলল, শেষ করেই চলে যাব, কয়েকটা বাজি রয়েছে। কটা বাজে দেখেছিস? এক্ষুনি যা। তারা আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবু ছাদে বাসর করা প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, যাবি তোরা? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের এভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গভীর কণ্ঠে বলল, ওদের আনন্দ থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্মতে তাকে ভয় ভয় শুধালো, কী কথা? মেঘ ভয়ের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটি দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে দিল। তোর চোখের পাতায় কি লেখা আছে বলতো দেখি, চোখটা বন্ধ কর তো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো, কি লাগছে? আবির 1 সেকেন্ড দেরি না করে মেঘের লাল অঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। অস্বাভাবিকের তুলনায় 2 চোখ 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তেজ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ঙ্কর ঝড় উঠেছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির আমর্ষে মেঘের শিরা উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ 2 হাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছে। সরাতে না পারলেও আবারও উল্টো মেঘের উদরের পাশে আটকে ধরে মেঘে আবারও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরও বেশি প্রশস্ত হলো। আবিরের অন্য হাত দিয়ে মেঘের 2 চোখ বন্ধ করে দিল। আবিরের নিগুণ স্পর্শে মেঘের গায়ে কাঁটা দিচ্ছে। জমে ঘাম চপচপ করছে গোটা শরীর। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছু যেন আজ আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানে না। আবির মেঘের অদর থেকে অদর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মেছে মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবে শাস্তি দেব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাতে নামিয়ে আস্তে করে বলল,